হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের গত ভিডিওতে, অর্থাৎ আমি যে ভিডিওতে ব্রিফ করেছিলাম যে তোমরা কিভাবে তোমাদের এমসিকিউ এর প্রিপারেশন নিতে পারো, সেই ভিডিওতে অনেক ভালো রেসপন্স পাওয়ায় আজকে ভাবলাম যে তোমাদের সাথে প্র্যাকটিক্যাল নিয়েও একটু সুন্দর করে ডিসকাস করি। এখন অনেকে আমার কাছে নক দেন নাট্যতত্ত্ব বা সঙ্গীত বিভাগে যারা চেষ্টা করবে সেই বিষয়ে প্র্যাকটিক্যাল কেমন হয় জানার জন্য। আসলে আমি নাট্যতত্ত্ব আর সঙ্গীতের পরীক্ষা দেইনি, যার কারণে বলতে পারছি না যে সেখানে কিরকম কি হয়। তবে চারুকলার এক্সামটা দিয়েছিলাম, তাই চারুকলার প্র্যাকটিক্যালে কি আসে সেই জিনিসটা ভাবলাম তোমাদের সাথে একটু ব্রেকডাউন করি। এভাবে আরেকটা কাজ তোমরা অনেকে অনেক করতেছো, সেটা হচ্ছে আমার ইউটিউবের যে নাম, এই নামটা সার্চ দিয়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্ট বের করে অনেকে আমার ফেসবুক পর্যন্ত রিচ আউট করতেছো, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটিং। কারণ আসলে ইউটিউবে সবসময় কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া পসিবল হয় না, এটা একটা মানে মোটামুটি সেট আপের ব্যাপার। আমি এখন আসছি ভ্যাকেশনে আমার বাসায়, আর অলসো আমি তাড়াতাড়ি কেন ভিডিও বানাতে পারতেছি না, আমি নিজে এবার আবার সেকেন্ড টাইম এক্সাম দিয়েছিলাম জাহাঙ্গীরনগরে, আর আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগরে এবার আমি 12th হয়েছি। সো এক্সপিরিয়েন্সের জায়গা থেকে চারুকলায় আমি 3টা জায়গা ক্র্যাক করেছি। গত বছর জগন্নাথে চারুকলায় আমি 23তম হয়েছিলাম, চিটাগাং ভার্সিটিতে সেকেন্ড হয়েছিলাম চারুকলায়। এই বছর সেকেন্ড টাইম এক্সাম দিয়েছিলাম জাহাঙ্গীরনগরে, ওখানে আমি 12তম হয়েছি। তাই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে মোটামুটি 3টা টপ নচ ইউনিভার্সিটিতে চারুকলায় চান্স প্রাপ্ত স্টুডেন্ট হিসেবে আমি তোমাদেরকে একটু বুঝায় বলার চেষ্টা করবো যে আসলে এক্সামে কি ধরনের কাজ করলে টিচারদের কাছে তুমি হাইলাইটেড হইতে পারো, মানে তোমার কপিটা অ্যাটলিস্ট হাইলাইটেড হইতে পারে ইন আ পজিটিভ সেন্স। অলসো তোমরা কিভাবে একটা সিট অ্যাটলিস্ট ক্র্যাক করার ট্রাই করতে পারো, সেই বিষয়গুলো একটু বোঝানোর ট্রাই করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভ্যাকেশনে বাসে আসছি, তাই আমার কাছে অত ভালো প্রিপারেশন নাই তোমাদেরকে বোঝানোর জন্য। তো অ্যাটলিস্ট একটা সিঙ্গেল পেজ আর পেন্সিল দিয়েই আমি ট্রাই করতেছি যতটুকু তোমাদেরকে বোঝানো যায় একটু দেখানোর। সবসময় ট্রাই করবা স্টেডলার ইউজ করার। স্টেডলারের এই পেন্সিলগুলো অনেক ভালো হয়। স্টেডলারের 2B রাখতে পারো, 2B পেন্সিলটা ভালো। আর এক্সট্রা যদি চাও তাহলে 4Bটা নিতে পারো। এর বেশি কোনো কিছু আমার মনে হয় দরকার হয় না। আমার খুবই কষ্ট হচ্ছে কারণ ক্যামেরাটা ধরারও কেউ নেই, আমার ট্রাইপড সবকিছু চিটাগাঙে রাইট নাও। আমি আসছি ঢাকায় আমার বাসায় ভ্যাকেশনে। তো তারপরেও একটু বাজে হলেও, কোয়ালিটি বাজে হলেও তোমরা বোঝার চেষ্টা করবে আই হোপ। বেসিক্যালি স্টিল লাইফ যেগুলো আসে, তোমার সামনে একটা অবজেক্ট দেওয়া হবে, সেই অবজেক্টটা দেখে দেখে তোমাকে আঁকতে হবে। এখন তোমার সামনে কি ধরনের অবজেক্ট দিতে পারে? আমাদের সময় এসেছিল কলসি, কলসির নিচে গামছা দেওয়া ছিল, তো গামছার ভাঁজগুলো বোঝানো, অলসো কলসিটার প্রপার শেপটা আমাদের পেন্সিল দিয়ে এঁকে বোঝাতে হয়েছে। আমার কাছে মনে হয় যারা ফিগার নামাতে পারে তাদের জন্য স্টিল লাইফ খুব একটা হার্ড কিছু হয় না, যার কারণে আমি সবসময় বলি যে ফিগারের উপর কোনো কিছু নাই। ফিগার তুমি যদি প্র্যাকটিস ভালোভাবে পারো তাহলে মোটামুটি কনফিডেন্টও থাকতে পারো যে হ্যাঁ তুমি স্টিল লাইফও ভালো করবা। মেইনলি ওনারা যেটা দেখতে চায় সেটা হচ্ছে তোমার লাইন ভ্যারিয়েশন, মোটামুটি শেপ, দেন কি কি ধরনের জিনিসপাতি তুমি জানো, লাইক ওভাল দেওয়া, সার্কেল দেওয়া, এই ধরনের বিভিন্ন বক্স দেওয়া জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, এগুলো কিন্তু ওনারা অনেক দেখেন। যে তোমার একটা জিনিস যে তুমি নামাচ্ছ, একটা ফিগার যে নামাচ্ছ, সেই ফিগারটা নামানোর মধ্যে তোমার লাইন ভ্যারিয়েশন কেমন, অ্যান্ড তুমি অলসো সবগুলো মেথড বা টেকনিক ইউজ জানো কিনা, তুমি কোনো মেজারমেন্ট নিয়ে আঁকো কিনা, এই জিনিসগুলো বেসিক্যালি ওনারা দেখতে চায়। তো এখন তুমি এগুলো কিভাবে দেখাতে পারো, লেটস সি। আমি কিন্তু 2টা ওভাল এঁকেছি, ঠিক আছে? আমি যে 2টা ওভাল আঁকলাম, এই ওভালগুলো দিয়ে কিভাবে তুমি কলসিটা আঁকতে পারো, তো এই যে অ্যাড করে দিলাম 2টা ওভাল এঁকে। এখন আমার কথা, এই কাজটা তো একটা ক্লাস 2 বাচ্চাও করতে পারে, তো তোমাকে মানে এই ক্লাস 2 বাচ্চার এই কাজটা করার জন্য তো অবশ্যই অ্যাডমিশন টেস্টে একটা সিট দিবে না। কাজ হচ্ছে তুমি যে আঁকাআঁকির ক্ষেত্রে একটা ক্লাস 2 বাচ্চার যে ম্যাচিউর, সেটা তোমার আঁকা দিয়ে বোঝানো। যেমন কলসির তলা জায়গাটায় উপর ভর করে কলসিটা দাঁড়ায় থাকে, দ্যাট মিন তলা জায়গাটা কিন্তু ভর গ্রহণ করতেছে, সো এই জায়গাটা কিন্তু প্রচুর ডার্ক হবে। তোমার লাইন ভ্যারিয়েশনে যেন এই জায়গাটায় ওই ডার্কনেসটা ফুটে ওঠে, ঠিক আছে? এইভাবে তুমি আর কি শুধু মানে সবকিছু ডার্ক করবা না, যে জায়গাগুলো ডার্ক দরকার তোমার লাইনের মধ্যে যেন ওই ডার্কনেসটা আসে। আবার কার্ভ, বক্রতা যেখানে, ওখানে কিন্তু ছায়া পড়ে, ওই ছায়ার জায়গাটা বা বক্রতার জায়গাটায় একটু সুন্দর করে বোল্ডনেস দিলা এখানেও, ঠিক আছে? বোল্ড করে আঁকলা, সব কিন্তু লাইন ড্রয়িং এ হবে, কোনো স্কেচ নাই। এভাবে লাইন দিয়ে কিন্তু সব বুঝাইতে হয়। দেন এই নিচের এই সাইডটাতেও দেখা যায় যে ছায়া পড়ে, তো তুমি কিন্তু ওখানে দেখবা যে লাইট দিবে, অনেক সেটআপ টেটআপ দিবে, সো ছায়া কিন্তু পড়বে। তুমি আবার আন্দাজে মানে মুখস্থ বিদ্যায় আমরা জানি সবসময় তলের দিকে ছায়া পড়ে, এই জন্য ওইখানে বেশি বেশি ডার্ক দিবা, এরকম করো না। ওনারা কিন্তু তোমাদেরকে কনফিউজড করার জন্য আলো টালো অনেক কিছু এক্সট্রা অনেক সময় মেরে দেয় স্টিল লাইফের আশেপাশে। সো দেখা যায় যে ছায়া যেখানে গতানুগতিক আমরা মুখস্থ বিদ্যায় শিখি সেখানে হয়তো পড়তেছে না, তো আলটিমেটলি কোন জায়গায় ছায়াটা পড়তেছে ওইটা আইডেন্টিফাই করে ওখানেই দিবা। এই হচ্ছে তোমাদের কাজ, আলো ছায়াটা এভাবে বুঝে দেওয়া।
আর ওভাল সার্কেল এগুলো ইউজ যে করছো এগুলো বুঝাবা, কিন্তু এই ওভালটা মানে এখানে যে ওভালটা তুমি ইউজ করছো সেই ওভালটার লাইন যেন তোমার বাইরের বর্ডার লাইনের থেকে হালকা হয়, মানে ওভাল একটা আছে সেটা বোঝা যায়, কিন্তু সেটা যেন তোমার মেইন ড্রয়িং মনে না হয়, এই কাজটাও কিন্তু তোমাকে বুঝাতে হবে। দেন কি করতে পারো, তুমি মেজারমেন্ট নিছো, সেই জিনিসটা একটা বোঝানোর চেষ্টা করলা। কিরকম মেজারমেন্ট, নিচে একটা দিলা, উপরে একটা দিলা, এরকম একটা লাইন, মানে ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, এগুলোর যতটা অ্যাপ্লাই করা যায় মিডল বরাবর, হ্যাঁ এগুলো যত বেশি তুমি অ্যাপ্লাই করতে পারো। দেন এখানে একটা মেজারমেন্ট, মানে এই ধরনের মেজারমেন্ট দেখাতে পারলে ভালো। এই মেজারমেন্টগুলো আমি দেখিয়েছিলাম। তো এই ধরনের মেজারমেন্ট। আর ইরেজার ইউজ একদমই করবা না। ইরেজার জিনিসটা ঘষলে কিন্তু টিচাররা এটা বুঝে যায়। ইরেজার ঘষাঘষির কোনো দরকার নেই, টিচাররা অ্যাপ্রিসিয়েটই করে যদি তোমার ডাবল লাইন থাকে। টিচাররা এটাকে পজিটিভলি নেয় যে হ্যাঁ তুমি কয়েকটা ভুল লাইন দিয়ে একটা ঠিক লাইন ওখান থেকে বের করে এনেছো। এক লাইনে আঁকা, যেমন প্লেতে থাকতে আমরা যেরকম আঁকতাম, এক লাইনে ভর দিয়ে এইভাবে একটা কলসি আঁকলাম, এই জিনিসটা নট অ্যালাউড, এটা কোনোভাবেই করা যাবে না। তোমার এই লাইন ভ্যারিয়েশন জিনিসটা খুবই নেসেসারি, যে কোথায় তুমি ডার্ক দিচ্ছ, কোথায় লাইট দিচ্ছ। আর অনেকে একটা কাজ করে, তারা হচ্ছে স্কেচ করে দিয়ে আসে, আলো ছায়া বুঝাতে বলে তো তারা তো বোঝে না প্রশ্ন, তারা যে এগুলো স্কেচ করে দেয়, তারা এইসব জায়গায় ভাবে ডার্ক দেয়, তারপর একটু লাইট দেয়, তারপরে এই করে ওই করে। মোটেও এই কাজটা করবা না। আলো ছায়া বুঝাতে বলছে তোমাকে লাইন দিয়ে, দ্যাট মিন তুমি লাইনের থ্রু বুঝানোর ট্রাই করবা যে কোন জায়গাটা বক্রতা আসবে, কোন জায়গাটায় ভর পড়তেছে, কোন জায়গাটায় আলো পড়তেছে, কোন জায়গাটা ছায়া পড়তেছে। যেখানে আলো পড়ে সেই জায়গার লাইনগুলো একটু লাইট দিবা, যেখানে ছায়া পড়ে সেই জায়গার লাইনগুলো একটু ডার্ক দিবা। কাজগুলো হচ্ছে এভাবে করতে হয়। এখন আমার কাছে অনেকে জিজ্ঞেস করতেছো যে আচ্ছা আপু এমসিকিউ এ তো আমার একটা আকান্ত করে ফেললাম, এখন এমসিকিউ খুব একটা ভালো মার্ক তুলতে পারি নাই, আমি এমসিকিউ এ কারেক্ট করে আসছি 45, কারেক্ট করে আসছি 50, এখন কি হবে? কেউ না কেউ তো 86 দাগায় আসছে, তাহলে সে তো প্র্যাকটিক্যালি আমার চেয়ে আগায় যাবে। এখন তোমার মাথায় এটাই রাখতে হবে যে তোমরা যারা এমসিকিউ এ কোয়ালিফাই করছো, 23 পায়ে কোয়ালিফাই করলেও তুমি এখন যে মানে আসো, একজন 86 পেয়ে কোয়ালিফাই করলেও সেম মানেই আছে। তোমাদের দুজনকেই সুযোগ দেওয়া হয়েছে ড্রয়িং খুব ভালো করে যেন তোমরা চান্স পাইতে পারো। কিন্তু এটা ঠিক, যার 86 আছে তার মেরিটটা হয়তো একটু আগে আসবে, তোমার মেরিটটা হয়তো অত আগে আসবে না, কিন্তু অ্যাটলিস্ট একটা সিট ক্র্যাক করার সুযোগ কিন্তু ভার্সিটি তোমাকে দিছে। সো মাথায় এটা এখন কোনোভাবেই রাখা উচিত না যে আমি তো মানে খুব কম পাইছি, খুব কম নিয়ে এখন যাচ্ছি, আমি কিভাবে কি করব, থাক হাল ছেড়ে দিই। দেখো 2 দিন অনেক কম সময়, অ্যাটলিস্ট ড্রয়িং ডেভেলপ করার জন্য 2-4-5 দিন কিন্তু কোনো টাইমই না। যারা এই 2 দিন 4 দিন সময় পাইতেছো, এই টাইমটাকে যদি হেলায় ফেলায় কাটাও তাইলে কিন্তু তোমরা আসলে সিট ক্র্যাক করতে পারবা না। তোমরা চেষ্টা যখন করবা বেশি বেশি সফট লাইন দিবা। সফট লাইন বলতে একদম হালকা লাইন যেগুলোকে আমরা বুঝি, আর হার্ড লাইন হচ্ছে একটু হার্শ লাইন, এরকম বোল্ড লাইন। সো তোমাদেরকে অনেক সিনিয়ররাই হয়তো বলেন যে সফট লাইনে বেশি প্র্যাকটিস করতে। দেখো আমার কাছে মনে হয় আমি হার্ড লাইনেই বেশি প্র্যাকটিস করেছি, আমার হার্ড লাইনই বেশি আসে ড্রয়িংয়ে, হয়তো এটা দেখে তোমরা বুঝছো। আমার ওপিনিয়ন থাকবে যে হার্ড লাইনের প্র্যাকটিসও অনেক দরকার। সব কিছু একদম সফট হলে কিন্তু ভালো দেখায় না। ছবিতে হার্শনেস অনেক ক্ষেত্রে তোমার পজিটিভ ইফেক্ট আনে। কেন পজিটিভ ইফেক্ট আনে আমি এখন বুঝাই। মূলত যে সমস্যাটা হয়, খাতা 50-60টা খাতা একসাথে একটা রুমে ফেলা হয়, 3-4টা টিচার মিলে দাঁড়ায় দাঁড়ায় কোন খাতা ওনাদের পছন্দ হয়, হয়তো ওখানে পিয়ন যে আঙ্কেল থাকে ওনাকে বলেন যে ওই খাতাটা তোলো, এই খাতাটা তোলো। তো এই 50টা খাতার মধ্যে তোমার খাতাটা তো তাদের চোখে পড়তে হবে। চোখে পড়ার জন্য সবসময় সফট লাইনে যদি তোমার থাকে তাহলে কিন্তু চোখে পড়ে না, দূর থেকে কিন্তু হার্ড লাইনগুলোই চোখে বেশি ভাসে। সো কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় হার্ড লাইন প্র্যাকটিস খুবই দরকার। স্পেশালি আমার লাইন প্রচুর হার্ড হয়, তো আমার প্রচুর হার্ড লাইন হওয়ার পরেও দেখা গেছে যে 3টা ভার্সিটিতে হয়েছে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা রাখতে হবে যে সফট লাইন তো অবশ্যই আমাদের থাকবে, যত সফট দেওয়া যায়, কিন্তু হার্ডও যেন আমাদের থাকে। লাইক এই তলে, এই বক্রতায়, নিচের দিকে কোন কোন জায়গাগুলোয় প্র্যাকটিক্যালি থাকা উচিত আমাদের বোঝা উচিত, সেই জায়গাগুলো আমরা দিব। তো সামনাসামনি ঘরে বিভিন্নভাবে স্টিল লাইফ সাজায় সেগুলো দেখে দেখে এই 2-3 দিন তোমরা প্র্যাকটিস করতে পারো। যেমন ঘরে হয়তো তোমাদের জগ আছে, গ্লাস আছে, এগুলোকে একটু সুন্দর করে সাজায় আলোর নিচে রেখে দেখে দেখে যদি এগুলো থেকে লাইন ভ্যারিয়েশন আনা ট্রাই করো। আর স্কেচ ভুলেও করবা না, স্কেচ জিনিসটা ভুলেও করবা না। এই যে এগুলা এরকম ভরাট করে দেওয়া, এই বোকামিটা মোটেও করবা না। তোমাকে বলছে আলো ছায়ার মাধ্যমে লাইন ড্রয়িং দিয়ে বুঝাতে, তোমাকে কিন্তু স্কেচ বলে নাই, রেখাচিত্রের মাধ্যমে বলা হয়। তো স্কেচ বললে ওরা মেনশনই করে দেয় যে রেখাচিত্র না, স্কেচ দিয়ে। আবার অনেক সময় বলে যে আলো ছায়ার টোন দেখাতে, হ্যান ত্যান।
এই ধরনের কনফিউজিং কথাবার্তাও বলে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে অ্যাডমিশন টেস্টে সব জায়গায় মোটামুটি লাইন ড্রয়িং আসে, কখনো কোথাও স্কেচ এখন পর্যন্ত চারুকলার ইতিহাসে কোনো জায়গায় আসে না। সো যেটাই ওরা মেনশন করুক তুমি সবসময় লাইন আঁকবা, লাইন ড্রয়িং এর মধ্যেই থাকবা। সবার কিছু নাই, ভালোভাবে পরীক্ষা দাও সবাই, দিয়ে এসে অবশ্যই জানাও কমেন্টে বা ইনবক্সে, যেভাবে যে আমাকে রিচ আউট করতে চাও জাস্ট জানাও যে আপু দিছি কেমন দিছি। অ্যান্ড আরও একটা ব্যাপার, প্রশ্নে বলা থেকে সামনে যা আছে তাই আঁকো। এখন সামনে হয়তো এটার নিচে একটা চাদর দেওয়া থাকতে পারে, একটা গামছা দেওয়া থাকতে পারে, পারে না? অনেক মানে বোকারা করে কি ভাবে যে এটা তো আমার মেইন সাবজেক্ট না, এটারে না আঁকি, শুধুমাত্র কলসিটা আঁকি। এই কাজ করবা না, কলসি শুধুমাত্র আঁকবা না, নিচে যা আছে, সাথে যা আছে, পিছে যা আছে, ব্যাকগ্রাউন্ডেও যদি কিছু থাকে আঁকবা, যা থাকে আঁকবা। বুঝতে পারছো? এখন ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আরেকজন এখানে বসে হয়তো ছবি আঁকতেছে, তারাই আঁকতে হবে না। ব্যাকগ্রাউন্ডে আঁকবা বলতে এখানে যদি এমন কোনো ব্যাকগ্রাউন্ড দেয় যে হ্যাঁ কাপড় টাপড় সাজাই দিছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আঁকবা। এই আর কি। সবাই ভালোভাবে এক্সাম দাও, দিয়ে আসো, আর কনফিডেন্টটাও থাকো। আমি বলবো যে অ্যাডমিশন টেস্ট পুরোটাই লাকের ব্যাপার। আমাদের সাথে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যাদের হয়তো লাক ফেভার করেনি দেখে তারা চান্স পায়নি, আমাদের চেয়ে অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকে আসলে। তো সবসময় আল্লাহর কাছে চাবা, যে যেই ধর্মেরই হও না কেন, সৃষ্টিকর্তার কাছে চাবা। আমার দেখা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের হয়তো কোথাও হয়নি, তাদের নিয়তিতে ছিল না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়তিতে রেখেছিল, যার কারণে এবছর উইদাউট এনি প্রিপারেশনও আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা সিট ক্র্যাকিং হলো। এখন আমি জানি না চবিতে যদি তোমরা আসো আমি তোমাদের সিনিয়র থাকবো কিনা, হতেও পারে যে আমি জাহাঙ্গীরনগরে চলে যাব। আমার জন্য তোমরা দোয়া করো, আমারও তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আর ভালোভাবে এক্সাম দাও। অল দ্য বেস্ট সবাইকে। আল্লাহ হাফেজ।